আজ আমি এক্সপ্লেইন করব হইচয়ে সদ্য মুক্তি পাওয়া ইন্দু সিরিজটির তৃতীয় সিজন। এবার পাওয়া যাবে রহস্যের সন্ধান, জানা যাবে ধূত্রর বিষ দিয়ে দাশগুপ্ত বাড়িতে পরপর এতগুলো খুনের রহস্য। আরও জানা যাবে দাশগুপ্ত বাড়ির অন্দরমহলে কি এমন কেচ্ছা লুকিয়ে আছে যাকে গোপন রাখতে এতগুলো খুন। এবার আমরা জানতে পারবো ইন্দু কিভাবে এই এতগুলো রহস্যের সমাধান করে। তাই যারা আগের দুটো সিজন দেখেননি তারা অবশ্যই আগের দুটি সিজন দেখে নেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল গল্পে। ইন্দু স্বপ্ন দেখছে বুকাই মানে সুজাত বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর ওর শাশুড়িমা সুজাতর সাথে ইন্দুর অবৈধ সম্পর্কের সন্দেহে ইন্দুকে মেরে ফেলার চেষ্টা করছে। ঘুম ভাঙলে স্নান করে মনটা একটু ফ্রেশ করতে যেতেই সুন্দরী এসে খবর দিল সুজাতকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এবার ফিরে যায় আগের সিজনের লাস্ট সিনে, যেখানে চারু বাড়ির উঠোনে মরে পড়েছিল। পুলিশ এসে জেরা করে সুজাতকে তখনই থানায় নিয়ে যেতে চেয়েছিল, কারণ সুজাতর অফিস কলিগদের থেকে জানা গিয়েছে সুজাতর সাথে চারুর একটা অবৈধ সম্পর্ক ছিল। রাত্রে সুজাতকে থানায় না নিয়ে গেলেও কিছু একটা ক্লু পাওয়ায় সুজাতকে পুলিশ সকালে ধরে নিয়ে যায়। ওদিকে সুজাতর মা তার বড় ছেলে মরে যাওয়ায় ছোট ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায় প্রায় পাগল হয়ে গেছে। রেগে তার বড় জা আর বড় ভাসুরকে ওদের পাগল মেয়ে কৌশানী আর নাতনি বুলবুলিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলল। আজ রাতের মধ্যে ইন্দুর মাকেও ফোন করে বলে দিল ওর মেয়েকে নিয়ে যেতে, আর জেঠুর হয়ে কথা বলার জন্য ওর জামাই মিহির বাবু আর মেয়ে কৌশানীকেও বেরিয়ে যেতে বলল। ইন্দু ঠাকুর ঘরে পূজা করছিল, সেখানে মন্ত্রের বইয়ের ভিতরে পেল একটা চিরকুট। তাতে লেখা রয়েছে বাঁচতে হলে আজ 12টায় ছাদে আসবে। ইন্দু ভাবল পূজা করার কথা তো ওর ছিল না, ওর শাশুড়ির মায়ের ছিল। তার মানে এই চিরকুটটা ওর শাশুড়ি মাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। সেটা দিতে শাশুড়ি মায়ের ঘরে গেলে ইন্দু দেখল সুন্দরী ওর শাশুড়ি মায়ের মাথায় কনকা ভৃঙ্গরাজ তেল লাগিয়ে দিচ্ছে। এই তেল লাগালে মাথা ঠান্ডা হয় আর ঘুম পায়। ইন্দু সুন্দরীকে বলল, এই তেলটা কাল দিদির ঘরে দেখলাম না? সুন্দরী বলল, হ্যাঁ, তো এটা সারা ঘরেই আছে, এটা তো বড়বাবুর দোকানের তেল। ইন্দু বলল, দোকানের তেল পাওয়া যায়? জেঠোর কি মুদির দোকান? সুন্দরী বলল, না, আয়ুর্বেদিক ঔষধের দোকান। যাই হোক, এবার ইন্দু একজন উকিল নিয়ে থানায় যায় আর সুজাতর জামিন করিয়ে বাড়ি নিয়ে আসে। কারণ সুজাত থানায় যাবার পর থেকেই দিদি মানে কৌশানীকে কেউ সামলাতে পারছে না। ওর মাথা আর উগ্র হয়ে গেছে, কিন্তু ওর কাছে গেলে ও বারবার করে বলছিল বোকাইকে বোকাইয়ের হাত থেকে বাঁচা ভালো মেয়ে। আর সেই সঙ্গে কাল রাতে মিহিরদা বলেছিল এই বাড়িতে দুটো গল্প চলছে, দুটো আলাদা বৃত্তের মতো, আর এই আলাদা দুটো বৃত্ত একটা পয়েন্টে এসে মিশে গেছে। এই পয়েন্টটাই হলো যত নষ্টের গোড়া। তাই সুজাতকে তো ছাড়িয়ে আনতেই হবে। এই বাড়ির রহস্য জানতে হলে সুজাতকে চাই। আর যেদিন চারুর মৃত্যু হয় সেদিন সুজাত ইন্দুর সামনেই ছিল। তাই চারুই খুনি, সুজাত নয়, সেটা প্রমাণিত। বাড়ি এসে সুজাত ওর মাকে বলে, এমনিতেই বাড়িতে একে একে সবাই মরে যাচ্ছে, তার উপর তুমি আবার বাকিদের তাড়াতে চাইছো? সুজাতর মা বলল, সব ঘরশত্রু বিভীষণ, ওদের না তাড়ালে ঘরে শান্তি আসবে না। খুশি ব্যাগ গোছাচ্ছিল চলে যাওয়ার জন্য। সেই সময় ইন্দু ওর ঘরে এসে বলল, তোমার কাছে ল্যাপটপ পাওয়া যাবে? একটু কাজ ছিল। খুশি বলল, মিহিরের ল্যাপটপটা কবে থেকে খারাপ হয়ে পড়ে আছে, কেন দাদারটা কি হলো? ইন্দু বলল, তোমার দাদার ল্যাপটপ ছিল? সৌগতর ঘরে গিয়ে সারা ঘর খুঁজলেও ল্যাপটপ পাওয়া গেল না। সেই সময় ঘরে এলো সুজাত। ইন্দু বলল, তোমার দাদার ল্যাপটপটা কোথায় বলো তো? সুজাত সেটা বলতে পারল না, বলল পুরসির কাছে আছে তো। কিন্তু ইন্দু বলল, পুষি তো সেটা বলল না, কিন্তু সেই চিরকুটটা সুজাতর হাতে দিয়ে বলল ঠাকুর ঘরে পেয়েছে, তোমার মাকে ভয় দেখানোর জন্য লেখা হয়েছে। সুজাত বলল, গৌর কাকাকে মা জেঠুর ঘরে পাঠিয়েছে ওদের জিনিসপত্র বাঁধতে, তুমি একটু দেখো। ইন্দু জেঠুর ঘরে গিয়ে গৌর কাকাকে ধমকে জেঠুদের থাকার ব্যবস্থা না হওয়া পর্যন্ত সময় দিতে বলল। ওদিকে ইন্দুর মা এলো ওকে নিতে। চলে যাবার আগে শাশুড়ি মাকে প্রণাম করতে গেলে দেখলো তখনও উনি তেল মালিশ করছে। চিরকুট হাতে দিয়ে বলল, আপনাকে সাদে ডেকেছে 12টার সময়, এবার আপনি কি করবেন দেখে নিন, আমি তো চলে যাচ্ছি। চিরকুট দেখে ইন্দুর শাশুড়ি ভীষণ ভয় পেয়ে গেল। ও গৌরদাকে বলল রাত 12টার সময় ডেকে দিতে। ইন্দু ওর মার সাথে চলে গেল। রাত 12টায় গৌরদা গিন্নিমাকে ডাকতে এসে দেখল সে অঘরে ঘুমাচ্ছে। ওদিকে সুজাত রাত 12টায় সাদে গিয়ে দেখল ওর মার শাড়ি পরে একজন কার্নিশের কাছে দাঁড়িয়ে রয়েছে, আর গৌরদা তার দিকে এগিয়ে যাচ্ছে। সুজাত গৌরদার কাছে গিয়ে বলল, কি ব্যাপার গৌরদা, তুমি এত রাতে এখানে কেন? ওদিকে সেখানে ইন্দুও তখন চলে আসে।
তার মানে ওর চলে যাওয়াটা একটা নাটক ছিল। গৌরদা বলল গিন্নিমা পাঠালো, কিন্তু গিন্নিমা তো নিচে, তাহলে একে? মেয়েটি ঘুরে দাঁড়ালে দেখা গেল সে সুন্দরী। সুন্দরীকে প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই নিচ থেকে পৌষানির মা বলে চিৎকার শুনতে পাওয়া গেল। সবাই দৌড়ে নিচে গিয়ে দেখল সুজাতর মায়ের মুখ থেকে গোঙানির সাথে সাথে তেল বেরিয়ে আসছে। ইন্দু বলল কনক ভৃঙ্গরাজ তেল। তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার বলল স্টোমাক পাম্প করতে প্রচুর তেল বেরোচ্ছে, মনে হচ্ছে কেউ জোর করে তেল গিলিয়ে দিয়েছে, তাই উনি এখন প্যারালাইজড। সুন্দরী হাসপাতালে ইন্দুকে ফোন করে জানালো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও আর কোনো কনক ভৃঙ্গরাজ তেলের শিশি খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো থাকতো বড়বাবুর খাটের তলায়, কিন্তু আজ তো গৌরদা ওদের জিনিসপত্র সব বাধাবাধি করেছে। ইন্দু কৌশানীর কাছে গিয়ে বলল এত রাতে তুমি মায়ের ঘরে গিয়েছিলে কেন? আমি যদি বলি তুমি ঠাকুর ঘরের চিরকুট লিখে রেখেছিলে মাকে ভয় দেখাতে, আর তুমি সেটা দেখতে গিয়েছিলে যে মা সাদে গিয়েছে কিনা। কৌশানী বলল হ্যাঁ, মা একা থাকতে ভয় পায়, তাই ভেবেছিলাম ভয় দেখালে যদি আমাদের বাড়ি ছেড়ে যেতে বারণ করে, তাই এই চিরকুটটা লিখেছিলাম। বাড়ি ফিরে সুজাত তার জেঠুকে বলল তোমরা কোথাও যাবে না। ইন্দু বলল গৌরদা, কাল তুমি ওনাদের জিনিসপত্র গোছানোর সময় কনক ভৃঙ্গরাজ তেলের কটা পেটি দেখেছিলে? গৌরদা বলল একটাই ছিল এবং সেটা সিল করা ছিল। সেই পেটি আনলে দেখা গেল সিলটা খোলা রয়েছে আর পেটির ভিতর থেকে 3টে বোতল বের করা। সুন্দরী ইন্দুকে বলল এই তেলটা মাখলে কেমন একটা নেশা হয়, খুব ঘুম পায়, আমি মেখে দেখেছি একবার। ইন্দু বলল তার মানে তেল মেখে নেশা হয়, আবার সেই তেল পেটে গেলে বিষ? বিষ কি তেলেই আছে নাকি আলাদা করে কেউ মিশালো? ইন্দু সুজাতর ঘরে গিয়ে বলল তুমি আমাকে একবার বলেছিলে না আমার বিয়েতে তুমি মিলির বর অঞ্জনদাকে ডেকেছিলে তোমার দাদাকে শাস্তি দিতে? কেন শাস্তি দিতে চেয়েছিলে? সুজাত বলল দাদা আর লাবণী দুজনের মৃত্যু হয়েছে ধূত্রর বিষে, কিন্তু পৃথিবীর সব থেকে সাংঘাতিক বিষ হলো সন্দেহের বিষ। একবার কারো মনে ঢুকলে তার মৃত্যু হয় তিলে তিলে। ইন্দু বলল চারু এই বাড়িতে ঢুকলো কেন? নিজে ঢুকলো না কেউ ঢুকালো? তারপর আবার চারু মরেও গেল, আর ঠিক তারপরের দিনই মাকে বিষ তেল খাওয়ানো হলো। এবার অফিসার সমাদ্দার এসে খবর দিল যে চারুর পেটেও ধূত্রর বিষ পাওয়া গেছে। পুলিশ গেল জেঠুর ঘরে আর বাকি কনক ভৃঙ্গরাজ তেলের পেটিটা ফরেন্সিকে পাঠালো। ইন্দু লুকিয়ে সুজাতর ঘরে গিয়ে ওর ল্যাপটপটা খোলার চেষ্টা করেও পারল না। ব্যাগ থেকে একটা পেন ড্রাইভ পেল ইন্দু, কিন্তু ড্রাইভটা একদম ফাঁকা ছিল, তাই সেই পেন ড্রাইভটা সাইবারে পাঠালো ইন্দু ডিলিট করা ডেটা আবার রিস্টোর করার জন্য। এবার ইন্দু মিহিরের ঘরে গিয়ে বলল মিহিরদা, দিদির যেদিন মাথা ফাটলো সেদিন তো আপনিই সেখানে ছিলেন। দিদির মাথা ফাটলো বারান্দায়, তাহলে বসার ঘরে রক্তটা কার ছিল? মিহিরদা বলল আমি জানি না বাপু। রাত্রে সুন্দরী দৌড়ে এসে সেই কাপা কাপা হাতে একটা চিরকুট ইন্দুকে দিল। এটা ওর ঘরে কেউ ফেলে রেখে গেছে, সেটাতে লেখা রয়েছে বিষের ধোয়া, বিষের খাবার, চারুর পেটে বিষ, মাথার তেলে কি বিষ মেশায় ভয় অহর্নিশ, সব জানাজানি হয়ে যাবে। আসতে চাইলে কাল 11টায় সাদে এসো। ইন্দু বলল আমাকেও সেম চিরকুট কেউ দিয়ে গেছে। ইন্দু বলল শুধু কি আমরা দুজন নাকি আরো কেউ এই হুমকির চিরকুট পেয়েছে? ইন্দু আবারও স্বপ্নে দেখলো চারু বলছে বালিশ চাপা দিয়ে লাবণীকে মারা হয়েছে। ইন্দু কেউ তো দেখেছে কি হয়েছে। আবার স্নান ছেড়ে ঘরে এলে ইন্দু দেখলো সুজাত বসে আছে। সুজাত বলল তুমি কি কোনো হুমকির চিরকুট পেয়েছো বৌদি? ইন্দু বলল হ্যাঁ পেয়েছি। সুজাত বলল তুমি কি আমাকে সন্দেহ করছো? ইন্দু তখন বলল চারুর খুনের ব্যাপারে আমি তোমাকে নির্দোষ ভাবলেও লাবণী আর সৌগতের ব্যাপারে কিন্তু আমি নিশ্চিত নই। ইন্দু গেল লাবণীর হোস্টেলের ঘরে। হোস্টেলের ম্যাট্রন তৃপ্তি লাবণী মারা যাবার রাতে কিছু শুনেছিল বা দেখেছিল কিনা জানতে চাইলে তৃপ্তি বলল না, তবে লাবণীর ঘরের উল্টো দিকের ঘরের মানুষরা অনেক রাত জেগে পড়াশোনা করে, ও কিছু দেখে থাকলেও থাকতে পারে, ওর সাথে সন্ধ্যার পর দেখা করা যাবে। জল খাবারের উসিলায় ইন্দু লাবণীর প্রেগন্যান্সি রিপোর্ট আর একটা অ্যাপ্লিকেশন লুকিয়ে ব্যাগে ভরে নেয়। দোকানে যাবার সময় মিহির সুজাতকে জিজ্ঞেস করে তুমি কি কোনো হুমকির চিঠি পেয়েছো? সুজাত বলে হ্যাঁ, আমি ছাড়া বৌদি আর সুন্দরীও পেয়েছে। বৈকুণ্ঠ বুক স্টোর সুজাতর দোকানের নাম, ওটা দেখাশোনা করে জর্নান্দন বাবু। ইন্দু দূরে দাঁড়িয়ে দেখলো জর্নান্দন বাবু বাইরে বেরোলেন। তখন দোকানে গিয়ে ইন্দু আরেক কর্মচারীর কাছ থেকে এই দোকান থেকে নৈহাটের যেই দোকানে বই পাঠানো হয় তার ঠিকানাটা নিয়ে নেয়। ওই দোকানের মালিক প্রজু হালদার লাবণীর বাবা। সুজাত ওর জেঠুকে এসে খবর দেয়
বাকি তেলের শিশিগুলো থেকে বিষ পাওয়া যায়নি। জেঠুর ঘরে এসে সুজাত জানতে পারল জেঠু জেঠিমার ঘরেও ওই একই হুমকির চিঠি পাঠানো হয়েছে। খুনির কি মতলব কে জানে। সুজাতর কাছে জনার্দন বাবু এসে খবর দেয় ইন্দু নৈহাটির বইয়ের দোকানের ঠিকানা নিয়েছে। সুজাত ইন্দুকে ফোন করে বলে, তুমি নৈহাটি যাচ্ছ বৌদি? ইন্দু বলল হ্যাঁ, তারপর ফোনটা কেটে দেয়। এরপর লাবণীর বাবার সঙ্গে কথা বলে ইন্দু। ব্রজবাবু বলল আমার মেয়ের সাথে কোনো ছেলের সম্পর্ক আছে বলে ও বাড়ি থেকে ওরা লাবণীকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু ব্যাগ থেকে প্রেগন্যান্সি রিপোর্ট আর অ্যাপ্লিকেশন লেটারটা বের করে ব্রজবাবুকে দেখিয়ে বলল এতে লেখা রয়েছে মাই ওয়াইফ অ্যান্ড আনবর্ন চাইল্ড। এখানে সন্তানের বাবা হিসেবে সইটা সুজাতর, কিন্তু সন্তানটা তো সুজাতর নয়। লাবণী যদি এত জঘন্য মেয়ে হতো তাহলে কেন সুজাত তার থাকা খাওয়ার খরচের ভার নিল? আপনি কি জানেন লাবণীর সন্তানের বাবা কে? এই কথা শুনে হঠাৎ ব্রজবাবু প্রচন্ড রেগে গিয়ে ইন্দুকে বেরিয়ে যেতে বলে। এবার ইন্দু গেল লাবণীর পাশের রুমের মানসীর কাছে। জানতে পারল লাবণীর মারা যাবার রাতে ওর সাথে চারু বলে একটি মেয়ে দেখা করতে এসেছিল। তারপর চারু যাবার সময় কাউকে লাবণীর কাছে আসতে দেখে লুকিয়ে পড়ে, কিন্তু কে সে সেটা মানসী বলল না। রাত্রে বাড়ি ফিরে ইন্দু সুন্দরীকে জিজ্ঞেস করে এই বাড়ির যে ব্যবসাগুলো সেগুলোর কর্মচারীরা আমার বউ ভাতে নিমন্ত্রিত ছিল। সুন্দরী বলল শুধু বর্দার ফার্নিচারের দোকানের লোকজনদের নিমন্ত্রণ করেছিল এরা, বাকিদের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছিল। কৌশানীর ঘরে গিয়ে ওর টিনের ছোট বাক্স থেকে কেটারারের একটা ভিজিটিং কার্ড আর কৌশানীর বিয়ের কার্ডটা নিল ইন্দু। এগুলো ঘরে এসে দেখতে যেতেই সুজাত আবার তার ঘরে এসে বলল তদন্ত কেমন চলছে বৌদি? ইন্দু বলল এই বাড়িতে সবচেয়ে রহস্যময় মানুষটা হচ্ছে তুমি। নৈহাটে গিয়ে সেই ধারণাটা আরো পোক্ত হলো। এবার সেই অ্যাপ্লিকেশনটা সুজাতকে দেখিয়ে ইন্দু বলল এখানে তুমি লাবণীর সন্তানের বাবা হিসেবে সাইন করেছ, অথচ তুমি বলছো ওর সন্তানের বাবা তুমি নও। তার মানে তুমি জানো যে লাবণীর সন্তানের বাবা কে? সুজাত বলে তুমি যখন শার্লক হোমস তখন এর উত্তর তুমি খুঁজে বের করো। এবার আজ রাত 11টায় সাদে যেতে হবে সবাইকে। মিহির বাড়ির বাইরে একটু ঘুরতে বেরোলে কেউ লোহার ডান্ডা দিয়ে ওর মাথায় সজোরে আঘাত করে, আর সেই রাতে নারকেলের ছোবরার সাথে ধুত্রোর বিষ মিশিয়ে সেটা ইন্দুর ঘরে ছুঁড়ে দিয়ে বাইরে থেকে লক করে দিয়ে ইন্দুকে মারার চেষ্টা করা হয়। কিন্তু ভাগ্যক্রমে সুজাতর জন্য ইন্দু বেঁচে যায়। সকালে সুজাতকে ইন্দু বলে ওর ঘরের ধোঁয়ায় ধুত্রোর গন্ধ পেয়েছে, ভীষণ হ্যালুসিনেশন হচ্ছিল। প্রথমে মিহির তারপর ইন্দু দুজনকেই একসাথে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। ওদিকে কৌশানী ভালো মেয়ের বিপদ বলে দরজা খুলতে বলছিল ওর মেয়ে বুলবুলিকে। কৌশানী পাগল বলে ওর ঘরের দরজা রাত্রেবেলা বাইরে থেকে দেওয়া থাকে, আর বুলবুলি রাত জেগে ওর মাকে পাহারা দেয়। দরজা খুলে দিলে খারাপ লোককে তাড়াতে গিয়ে হঠাৎ বুলবুলি সিঁড়ি দিয়ে পড়ে যায়, মাথায় চোট পায় বুলবুলি। তাই আজ রাতে বুলবুলি ইন্দুর কাছেই শোবে। বুলবুলি ইন্দুকে বলল আমি ঘুমাবো না, মাকে পাহারা দেব। মাকে পাহারা না দিলে খারাপ ছেলেরা মায়ের ঘরে ঢুকে। এই কথা শুনে ইন্দু বেশ অবাক হয়। মিহির হাসপাতালে ভর্তি। ইন্দু সেখানে গিয়ে জিজ্ঞেস করে আপনার ইনসোমনিয়া আছে তাই না? রাতে ঘুমান না, সারা বাড়ি টহল দিয়ে বেড়ান, আর যারা রাত জাগে তারাই তো অন্ধকারকে ভালো চেনে তাই না? এরপর বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকার সময় কেউ ইন্দুকে পেছন থেকে ধাক্কা দিয়ে গাড়ির সামনে ঠেলে ফেলে দেয়। আবারও খুব অল্পের জন্য বেঁচে যায় ইন্দু, কিন্তু একটা অদ্ভুত চেনা গন্ধ পায় ইন্দু। ইন্দু এবার গেল সেই সাইবারে যেখানে পেন ড্রাইভের ডেটা রিস্টোর হয়েছে। সেখানে একটা কম্পিউটারে সেটা চালিয়ে ইন্দু ওর বউ ভাতের ভিডিওটা দেখলো। তারপর সেখান থেকে কয়েক কপি ফটো বের করিয়ে নিল ইন্দু। চারুর ফ্ল্যাটের কেয়ারটেকারের কাছে গিয়ে সেই ফটো দেখিয়ে জানতে পারলো সুজাতর আর সৌগতর যাতায়াত ছিল চারুর বাড়িতে। তারপর ইন্দু গেল অন্নপূর্ণা ক্যাটারিং সার্ভিসে, সেখান থেকেও কিছু তথ্য পেল ইন্দু। এরপর গেল একটা বইয়ের দোকানে, সেখান থেকে একটা বই কিনে নিয়ে সেটা একটা ক্যাফেতে বসে পড়তে শুরু করলো, আর ডেকে পাঠালো কৌশানীর বরকে। কৌশানীর বর এলে ইন্দু বলল আপনি যেগুলো বলেননি আবার সেগুলো বলুন। কৌশানীর বর বলল ওরা কৌশানীর সাথে আমাকে ঠকিয়ে বিয়ে দিয়েছিল। কৌশানী প্রথম থেকেই পাগল ছিল, আর আমার সাথে ওর কোনোদিন বৈবাহিক সম্পর্কই হয়নি। তাহলে বুলবুলের বাবা আমি হলাম কি করে? কৌশানী এদিকে আত্মহত্যা করতে যাচ্ছিল। দৌড়ে গিয়ে ইন্দু বলল আর তোমাকে কোনোদিন কষ্ট পেতে হবে না দিদি, আমি সব জানতে পেরে গেছি। সেই রাতে ইন্দু অফিসার সামন্তকে ডেকে পাঠিয়েছে। অফিসার এসে বলল সৌগত, লাবণী আর চারুকে খুন করার জন্য আমি সুজাতকে অ্যারেস্ট করেছি, কারণ ইন্দু দেবী সকালে থানায় গিয়ে ওর বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ দিয়ে এসেছে। বাড়ির সবাই এক কথায় বলল সুজাত এই কাজ করতেই পারে না,
কিন্তু অবাক করা বিষয় হলো সুজাত নিজেই বলছে যে ও খুনগুলো করেছে। কৌশানী আবার দৌড়ে এসে বলল ওর হাত থেকে ওকে বাঁচা। জেঠু তার ঘর থেকে বেরিয়ে এসে বলে আর কতদিন অন্যের দোষ নিজের কাঁধে নিবি বোকাই। সুজাত বলল আমি খুন করেছি, জেঠু তুমি ঘরে যাও। হঠাৎ করে জেঠু বলে উঠল না তুই খুন করিসনি, সব খুন আমি করেছি। আর ইন্দু এটাই চাইছিল। সকালে অফিসারকে ও বলেই এসেছিল সুজাতকে অ্যারেস্ট করার অভিনয় করতে, তাহলেই আসল খুনি বেরিয়ে আসবে। এবার একঘর লোকের সামনে অফিসারের কাছে জবনিকা পতন করবে ইন্দু। ইন্দু অফিসারকে বলল সুজাত সবই জানতো, জেনেও এতদিন চুপ করেছিল। সুজাত বলল কি করব, বংশের মুখে কালি দেব? আমার নিজের দাদা এভাবে আমাকে ঠকাবে আমি বুঝতে পারিনি। আমার বিয়ের পাকা দেখার দিনই দাদা লাবণীর প্রতি নজর পড়েছিল, আর তারপর থেকেই দিনের পর দিন লাবণীর বিরুদ্ধে আমার মনে সন্দেহের বিষ ঢুকিয়ে লাবণীকে আমার থেকে আলাদা করেছে। তারপর যখন লাবণী গর্ভবতী হয়ে যায় তখন ওকে চরিত্রহীন বলে বাড়ি থেকে তাড়াতে বাধ্য করেছে। আমি লাবণীকে নৈহাটি ওর বাড়িতে রাখতে যাওয়ার সময় লাবণী আমাকে সবটা বলেছিল, তাই আমি ওর দায়িত্ব নিয়েছিলাম। এরপর লাবণী দাদাকে তার সন্তান সম্বন্ধে বলতে এলে সেই সন্তানকে নষ্ট করে দিতে বলেছিল দাদা। সেই রাগে লাবণী দিদি আর পুষি কেউ চায়নি তুমি এই বাড়িতে এসো, কারণ ওরা ভেবেছিল তুমি এলে তোমারও কোনো বিপদ হতে পারে। ইন্দু বলল সেজন্য তুমিও তোমার দাদার বিয়ের পর থেকে ওর মনে সন্দেহের বীজ ঢোকাতে শুরু করো, আমাকে আর মিলির পর অঞ্জন দাদাকে নিয়ে নানান কথা সৌগতকে শোনাও যাতে ও আমাকে সন্দেহ করে। ইন্দু আরো বলে আমার বৌভাতের দিন লাবণী মনে হয় শেষবারের মতো সৌগতকে বোঝাতে এসেছিল। তাকে সৌগত আরো রেগে গিয়ে জেঠুকে দিয়ে ধূত্রর বিষ মেশানো খাবার লাবণীর ঘরে পাঠিয়ে দিয়েছিল। তারপর জেঠু লাবণীকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। এরপর থেকেই জেঠু ধরা পড়ে যাওয়ার ভয়ে প্রতিদিন সৌগতর সিগারেটের ধূত্রর বিষ মিশিয়ে ওকে স্লো পয়জনিং করে মারতে চেয়েছিল, কিন্তু সৌগতের কপাল ও এক রাতেই 20টা সিগারেট খাওয়াই ওর হার্ট কোলাপ করে। এই সমস্ত সত্যি সব জানতো চারু, কারণ সৌগতই সুজাত আর লাবণীর সংসার ভাঙার জন্য চারুকে কাজে লাগিয়েছিল। সুজাতর সঙ্গে প্রেমের অভিনয় করতে বলেছিল, আর চারু সবটাই করে গিয়েছিল শুধুমাত্র সৌগতকে ভালোবেসে। চারু প্রতিদিন এই বাড়ির দিকেই তাকিয়ে থাকতো, সেটা দেখতে পেয়েছিল জেঠো। আবারও ধরা পড়ে যাওয়ার ভয়ে জেঠো জেঠিমাকে বলেছিল চারুকে ভিতরে ডেকে আনতে। তারপর চায়ের সাথে ধূত্রর বিষ মিশিয়ে তাকে খাইয়ে চারুকে মেরে ফেলে জেঠু। অফিসার বলে জেঠু সৌগতের উপর এত রাগ কিসের ছিল? ইন্দু বলল এটাই তো হলো দাশগুপ্ত বাড়ির কেচ্ছা। দিদি ছোটবেলা থেকে মানসিকভাবে অসুস্থ, আর তার সুযোগ নিয়ে ওই নরপিশাচ শয়তান সৌগত নিজের জেঠু দিদিকেও ফোক করত। তারপর দিদি প্রেগনেন্ট হয়ে গেলে জোর করে দিদির বিয়ে দিয়ে দেয় সৌগত, কিন্তু দিদির হাজবেন্ড জানতে পারে বুলবুলি সম দিদিকে এই বাড়িতে পাঠিয়ে দেয়। তারপরেও চলে দিদির উপর সৌগতের অকথ্য অত্যাচার। তাই বুলবুলি সারা রাত জেগে ওর মাকে পাহারা দিত। ও বলেছিল পাহারা না দিলে খারাপ মানুষ মায়ের ঘরে ঢোকে। আসলে বুলবুলির বাবাই হলো সৌগত। আরেকটা কারণ সৌগত ওর দিদির ঘরে ঢোকা বন্ধ হয়েছিল, সেটা হলো মিহিরদার ইনসোমনিয়া রোগ। মিহিরদার রাতে ঘুম হয় না বলে সারা বাড়ি ঘুরে বেড়ায়। বুলবুলি মিহিরদাকে খারাপ লোক ভাবলেও আসলে মিহিরদাও দিদিকে পাহারা দিত সৌগতের হাত থেকে বাঁচানোর জন্য। জেঠু বলে তাহলে তো আর কি সব শোনা এবং জানা হয়েই গেল। বোকাই আমি চলে যাচ্ছি, তুই তোর জেঠিমা দিদি আর বুলবুলিকে দেখিস। আর এখানেই শেষ হয়ে যায় ইন্দু সিজন 3 এর গল্প। পুরো সিরিজটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।